তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীর জন্য আজকের পাঠের আলোচ্য বিষয় হলো অধ্যায় 4 ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। এই প্রসঙ্গে আজকে আমি আলোচনা করব। আমি বিজিত আচার্য, লেকচারার ICT বিএনমিডিয়া সরকারি কলেজ। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটি হলো চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর। পরবর্তীতে আমরা আরও অনেক ক্লাস তোমাদের ভিডিও ক্লাস দিব। আর এই যে ক্লাসগুলা নেওয়া হচ্ছে আসলে বৈশ্বিক যে মহামারী কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণে আমরা ঘরে বসে তোমাদের ক্লাস দিচ্ছি। যে যেখানেই থাকো না কেন ভালো থাকবে এবং কেউ ঘরের বাইরে অবশ্যই বের হওয়ার চেষ্টা করবে না এবং বড়দের কথা তো অবশ্যই শুনবে। আর আমরা যাতে এই মহামারী থেকে অবশ্যই উঠতে পারি, এজন্য তোমরা সবাই দোয়া করবে। তো আমি আমার মূল টপিকস সেটা হলো আমাদের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। প্রথমত আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব যে ওয়েব পেজ কী। ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়। আবার একটি ওয়েবসাইটে স্বতন্ত্র কোনো পেজকেও ওয়েব পেজ বলে। এই ওয়েব পেজে যুক্ত যে ফাইলগুলো আমরা বেশি ওয়েব পেজে ব্যবহার করে থাকি, সেই ফাইলগুলো PDF ফাইল, JPG ফাইল, PNG, জিপ, BMF এইগুলো দিয়েও আমরা ওয়েব পেজে রাখতে পারি। আর ওয়েব পেজের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যে লেখা, অডিও, ভিডিও, তারপর ছবি, অ্যানিমেশন ইত্যাদি, এইগুলো দিয়েই আমরা ওয়েব পেজের কাজ করে থাকি। এবং এই লেখা আমরা যে বইয়ের মধ্যে যে লেখাগুলো আছে বা আমরা কম্পিউটারে যে লেখা বা বিভিন্ন অ্যানিমেশন, কোনো কিছু অডিও, ভিডিও, বিভিন্ন ক্লিপস আমরা দিয়ে থাকি। বা আমাদের এই যে আজকের পার্ট যেটা তোমাদের দিচ্ছি এটাও ভিডিও ক্লিপস। কাজে এইগুলোই হলো ওয়েব পেজের মূল বিষয়বস্তু। এখন আমরা আলোচনা করব ওয়েবসাইট কি। একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের যে সমষ্টিকে আমরা ওয়েবসাইট বলি। এই ওয়েবসাইটে প্রথমে ঢুকলে যে পেজটি তোমরা প্রথমে প্রদর্শিত হবে বা কম্পিউটার পর্দায় যে প্রথম পেজটি প্রদর্শিত হবে তাকেই আমরা হোম পেজ বলি। এই ওয়েবসাইটে যেখানে হোস্ট করা হয়, অর্থাৎ যেখানে এটা প্রবেশ করা হয়, যেটাতে আমরা দেখতে পাই এই হোস্ট করা হয় তাকে আমরা ওয়েব সার্ভার বলে থাকি। এই ওয়েব সার্ভারের যে মাইক্রোসফট ওয়ার্ডের ওয়েব সার্ভার হলো IIS, যেটা আমরা পূর্ণরূপ যেটা ইন্টারনেট ইনফরমেশন সার্ভিস। আর নির্দিষ্ট কোনো ঠিকানায় যখন কোনো ওয়েব অ্যাড্রেস রাখা হয়, অর্থাৎ URL যাকে আমরা বলি, তাহলে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এবং প্রথম ওয়েবসাইট যেটা 1991 সালে 6 আগস্ট তোমার প্রকাশিত হয়। আর ওয়েবসাইটের যে সুবিধাগুলো আমরা আলোচনা করব। ওয়েবসাইটের সুবিধা এর আগে আমরা ওয়েবসাইট খুলতেই যা যা প্রয়োজন সেটা হলো প্রথমে একটি ডোমেইন নেম আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, ওয়েব পেজে ডিজাইন করতে হবে এবং ওয়েব পেজগুলোকে সার্ভারে রাখতে হয়। ওয়েবসাইটটি আরও বেশি প্রচারমুখী করার জন্য আমাদের সার্চ ইঞ্জিন এর ব্যবস্থা রাখতে হয়, তো সাবমিশন করতে হয়। এখন আমরা ওয়েবসাইটের সুবিধা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ওয়েবসাইটের সাহায্যে আমরা যেমন বিক্রয়.com, এই বিক্রয়.com আমরা অনেক মোবাইল থেকে শুরু করে অনেক আমাদের সাংসারিক জিনিস আমরা এখান থেকে কিনতে পারি। হ্যাঁ, এই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ওয়েবসাইটের সুবিধা অনেক কিছুই। আমরা বিকাশ অ্যাপসের মাধ্যমে আমরা মোবাইলের আমরা টাকা ক্যাশ করতে পারি। আবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টাকা আদান প্রদানও করতে পারি। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্স, অ্যানিমেশন, ডিজাইন এইগুলাও ওয়েবসাইটের বিভিন্ন মাধ্যমে আমরা শিখতে পারি। এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট তৈরি করা হয় যাতে শিক্ষার্থীরা এর থেকে অনেক কিছু জানতে পারে, উপকৃত হতে পারে। প্লেনের টিকিট বা বাসের টিকিট বা কোনো হাসপাতালের ডাক্তারের টিকিট, এগুলো সম্পূর্ণটাই আমরা ওয়েবসাইটের মাধ্যমে করতে
পারি। এছাড়াও যদি আমরা রেলের টিকিট বা বিভিন্ন ধরনের বই, আমরা যদি কোনো ধরনের বই পড়তে চাই, আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর অনেক বই আছে, এগুলো যদি আমরা ওয়েবসাইটে পড়তে চাই, তাহলে আমরা একটা ওয়েবসাইটের ঠিকানা আমরা ঠিকানা অ্যাড করে আমরা এই ওয়েবসাইট থেকে বই পড়ে নিতে পারি। এছাড়া পাশাপাশি বিভিন্ন হসপিটালের সাইটে ঢুকে আমরা হসপিটালের রুম বুকিং করতে পারি বা হোটেলের রুম বুকিং করতে পারি। বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের লাইব্রেরিতে বই বিভিন্ন বইও আমরা খুঁজে নিয়ে পড়ে নিতে পারি। এটাই হলো আমাদের ওয়েবসাইটের মূলত সুবিধা। প্রকারভেদ, ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করবো। ওয়েবসাইটের প্রকারভেদ সাধারণত দুই প্রকার গঠন বৈচিত্র্যের দিক থেকে, একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হলো ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা আসলে কী বুঝি? যে সকল ওয়েব পেজে পূর্ব থেকে তৈরিকৃত কিছু তথ্য প্রদর্শন করা তাকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলি। স্ট্যাটিক ওয়েবসাইট আমরা HTML মাধ্যমে বা CSS মাধ্যমে লিখতে পারি এবং স্ট্যাটিক ওয়েবসাইটে HTML ভাষার পেজ লুডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না। এখন হলো ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে? ডাইনামিক ওয়েবসাইট যে সকল ওয়েব পেজে আপডেট তথ্য প্রদর্শন অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে তাকে আমরা ডাইনামিক ওয়েবসাইট বলে থাকি। এখন এই ডাইনামিক ওয়েবসাইটে ক্ষেত্রে আমরা বুঝি যেটা যে আমরা ক্রিকেটের লাইভ স্কোর বা আমাদের টেলিভিশন চ্যানেলের বিভিন্ন যে স্ক্রল আছে, স্ক্রলে যে তথ্যগুলো আপডেট তথ্য দেয়, এগুলো হলো ডাইনামিকের ওয়েবসাইটের উদাহরণ। এছাড়াও আমরা এর ভাষার ক্ষেত্রে PHP, SP, JSP এই ভাষার ল্যাঙ্গুয়েজগুলো আমরা ব্যবহার করে থাকি ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে। এখন স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য আছে, সুবিধা অসুবিধাও আছে। আমরা এগুলো যাওয়ার আগে অবশ্যই আমরা যদি পার্থক্যগুলো বুঝে নিই, তাহলে আশা করি আমরা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা অসুবিধা এবং বৈশিষ্ট্য বুঝে নিতে পারবো। এখন স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের যে পার্থক্য, স্ট্যাটিক ওয়েবসাইট নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে, আর ডাইনামিকে পেজ তৈরি হয় বা তৈরি করা লাগে। ওয়েবসাইটের থিম এবং ওয়েব পেজের কন্টেন্ট নির্দিষ্ট। ডাইনামিকের ওয়েব পেজ ডিজাইন এবং কন্টেন্ট রান টাইমে পরিবর্তিত হয়, কখনো ডাটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে না, আর স্ট্যাটিক ডাটাবেস কানেক্টিভিটি ব্যবহার করে। তুলনামূলকভাবে স্ট্যাটিক ওয়েবসাইট বেশি নিরাপদ আর তুলনামূলক ডাইনামিক ওয়েবসাইট কম নিরাপদ। সরাসরি রান করে স্ট্যাটিক ওয়েবসাইট, আর ডাইনামিক ওয়েবসাইট অ্যাপ্লিকেশন রান করে এবং আউটপুট ওয়েব পেজে প্রদর্শন করে। ডেভেলপ করা স্ট্যাটিক ওয়েবসাইট সহজ, আর ডাইনামিক ওয়েবসাইটে দক্ষ ডেভেলপারের প্রয়োজন হয়। পরিবর্তন করলে পুনরায় সার্ভার আপলোড করতে হয় স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে সার্ভার আপলোড করার প্রয়োজন হয় না। এটাই হলো আমাদের স্ট্যাটাস নিয়ে এখন আলোচনা। আইপি অ্যাড্রেস নিয়ে এখন আমরা আলোচনা করব যে আইপি অ্যাড্রেস কী। আইপি অ্যাড্রেস আমাদের প্রাণীকুলের বা আমাদের মানুষেরও নিজস্ব কোনো নাম আছে, নির্দিষ্ট কোনো সুনির্দিষ্ট নাম আছে। ঠিক তদ্রূপ আমরা যদি আলোচনা করি যে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটের প্রতিটি পেজের ক্ষেত্রে বা ওয়েবসাইটের ঠিকানার ক্ষেত্রে কম্পিউটারের একটি পৃথক নিজস্ব ঠিকানা থাকে, তাকে আমরা আইপি অ্যাড্রেস বলি। এখন আইপি অ্যাড্রেসের পূর্ণরূপ যেটা, সেটা হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এই ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস যেটা, সেটা ইউনিক এবং এই আইপি অ্যাড্রেসকেই এক সার্ভার আরেক সার্ভারের ডাটা ট্রান্সফার করে থাকে। আইপি অ্যাড্রেস সাধারণত দুই প্রকার, এবং এই দুই প্রকারের মধ্যে আমরা IPv6 এবং IPv4, তো বর্তমান আমরা সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহারকারীরা IPv4 ভার্সন সবচেয়ে বেশি ব্যবহার করে। IPv4 ভার্সন হলো 32 বিট অর্থাৎ 4টি অক্টেট দ্বারা নির্মিত, আর IPv6 128টি বিটের দ্বারা নির্দিষ্ট, অর্থাৎ 128 বিট দ্বারা IPv6 প্রস্তুত করা হয়। এখন এই IPv4 যেটা আমরা বলতেছি যে এটার ক্ষেত্রে আমরা 32 বিট অর্থাৎ 8টি বিটে এক অক্টেট হয়, অর্থাৎ 4টি অক্টেট। প্রথম দুটি অক্টেটকে আমরা আইপি অ্যাড্রেসের প্রথম দুইটি অক্টেটকে আমরা নেটওয়ার্ক আইডি এবং পরের দুইটি অক্টেটকে আমরা হোস্ট আইডি বলে থাকি। প্রতিটি অক্টেটকে আমরা ডট চিহ্ন দ্বারা, অর্থাৎ যেটাকে আমরা ফুল স্টপ বলি, এটা দ্বারা পৃথক করা হয়ে থাকে।
যেমন ধরো সার্চ ইঞ্জিনের গুগলের ওয়েবসাইটের ঠিকানা হলো www.google.com, এর আইপি অ্যাড্রেস হলো 172.217.9.68। এটা হলো গুগলের আইপি অ্যাড্রেস। এই অ্যাড্রেস দ্বারা আমরা ওয়েবসাইটে যদি সার্চ দিই তাহলে আমরা www.google.com-এ আমরা ঢুকে যেতে পারবো এবং আমরা গুগলে যা যা আছে সব কিছু আমরা দেখতে পারবো। এই আইপি অ্যাড্রেসকে যখন আমরা অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো আলোচনা করব এখন, ইউআরএল। এই ইউআরএলে কয়েকটি বিষয় যেগুলো আছে আমি তোমাদের তুলে দেখাচ্ছি, যে প্রোটোকলগুলো, ওয়েব ব্রাউজিংগুলো, ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। ইউআরএল হলো ওয়েবসাইটের একক ঠিকানা যা দ্বারা নির্দিষ্ট করা থাকে। এখন আমি যে তোমাদের যে বইয়ের চিত্রটা দিলাম, এই ইউআরএলের ক্ষেত্রে আমরা খুঁজে বের করতে বিভিন্ন ঠিকানা খুঁজে বের করার জন্য আমরা এন্টার চাপ কম্পিউটারে বা আমাদের মোবাইলের দ্বারাও আমরা এন্টার চাপ দিলেই নির্দিষ্ট ঠিকানায় আমরা প্রবেশ করে দেখতে পারি। এবং এই অংশগুলোকে খুঁজে বের করার জন্য দেখো আমি একটু যে পেজটা দিচ্ছি, সেখানে প্রোটোকল আছে, ডোমেইন নেম আছে, www আছে, হোস্ট আছে, সাইটের ধরন আছে এবং দেশ আছে। প্রথমত আমরা ওইদিকে যদি বইয়ের পেজটি যেটা আমরা দিয়েছি এটির দিকে তাকালে দেখবে যে www.biprojit.co.uk। এই জায়গাতে দেখো এই HTTP যেটা, সেটা হলো প্রোটোকল। সেটা কি প্রোটোকল? এই প্রোটোকল যেটা, সেটা ওয়েব অ্যাড্রেসের শুরুতেই ব্যবহার করা হয় ./ দিয়ে, এবং এটাকে HTTP এর পূর্ণরূপ যেটা আমরা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই জায়গায় ইন্টারনেটে মাধ্যমে সাধারণত ওয়েব পেজগুলোকে ট্রান্সফার করতে এই প্রোটোকলগুলো আমরা ব্যবহার করে থাকি। তারপরে দেখো 2 নম্বরে আমরা এই যে www এর পর বিপ্রজিত এর আগ পর্যন্ত, অর্থাৎ ডটের আগ পর্যন্ত এই বিপ্রজিত, এটাকে আমরা কি বলতেছি? এটা হলো অর্থাৎ ডোমেইন নেম। এটাকে আমরা কি বলতেছি? ডোমেইন নেম। এর বেশ কিছু অংশ আছে। মূলত ওয়েব অ্যাড্রেসের এই অংশটিকে প্রোটোকল আইপি অ্যাড্রেসের আসল কাজ হলো সেটা। আর 3 নম্বর যেটা, সেটা হলো আমাদের 3W, অর্থাৎ 3টা W, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বেশিরভাগ ওয়েব অ্যাড্রেসে এই অংশটি থাকে। ডোমেইন নেমের প্রথম অংশে এটি থাকে এবং এটি আমরা ব্যবহার করি। এরপরে দেখো আমরা যদি 4, অর্থাৎ আমাদের হোস্ট নেম, অর্থাৎ এই টোটাল যে বিপ্রজিত ডট পর্যন্ত এটারে আমরা বলতেছি হোস্ট। অর্থাৎ ডোমেইন নেমের এই অংশে ওয়েবসাইটে সত্ত্বাধিকারী নির্বাচিত কোনো নাম দেওয়া থাকে। এই নামটি কোনো ব্যক্তি বা কোম্পানির নামেও হতে পারে বা কোনো প্রতিষ্ঠানের নামেও হতে পারে। তারপরে আমরা যদি যাই 5 নম্বরে, অর্থাৎ .co, এটা হলো আমাদের 5 নম্বর। ডোমেইন নেম এর এই অংশটি প্রকাশ করে এই সাইটটি কোন ধরনের, অর্থাৎ দ্বারা কমার্শিয়াল, অর্থাৎ .com এর অর্থ হলো সাইটটি কমার্শিয়াল সাইট। আর যদি আমরা এখানে গভ দেওয়া থাকতো তাহলে আমরা ধরে নিতাম সরকারি কোনো সাইট। ORG যদি আমরা ধরতাম, ORG তার অর্গানাইজেশন, অর্থাৎ কোনো সেবামূলক প্রতিষ্ঠান। আমরা যদি .edu ধরে নিতাম তাহলে এডুকেশন, অর্থাৎ শিক্ষামূলক কোনো ওয়েবসাইট। তাহলে এই 5 ধারা আমরা সাইটটির ধরন বুঝে নিতে পারি। 6 নম্বর .uk, অর্থাৎ 6 নম্বরে আমরা UK, অর্থাৎ ইউনাইটেড কিংডম, US। আমরা যদি আমাদের বাংলাদেশের BD, তার মানে দেশ, কোন দেশ? বাংলাদেশ। UK দ্বারা ইউনাইটেড কিংডম, অর্থাৎ ব্রিটিশ, ইংল্যান্ডকে বোঝানো হচ্ছে। কাজেই এটা হলো এই ডটের পর UK যেটা, সেটা হলো তার
কান্ট্রি কোড, এখানে যদি আমরা .bd দিতাম তাহলে বাংলাদেশের কান্ট্রি কোড হতো। এভাবেই আমরা এটা পারি যে ওয়েব ব্রাউজিং, ওই ওয়েব যে ঠিকানা যেটা যখন আমরা কোনো ওয়েব পেজ বা ব্রাউজারে আমরা নিয়ে সার্চ করব বা ব্রাউজিং করব, তখন তাকে আমরা ওয়েব ব্রাউজিং বলি। এই ওয়েব ব্রাউজার যেগুলো সেটা গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা এগুলো হয়ে থাকে। অর্থাৎ ওয়েব ব্রাউজিংটা কি, পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েব পেজ প্রদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলা হয়। আর এই ওয়েব ব্রাউজিং এর যে সফটওয়্যার সেগুলো হলো গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার। এখন ওয়েব ব্রাউজার কাকে বলে? ওয়েব ব্রাউজার যদি আমরা এই বিষয়ে যদি আলোচনা করি তাহলে দেখা যায় যে ওয়েবসাইট ভিজিট করার জন্য ব্যবহারকারী যে বিশেষ সফটওয়্যার ব্যবহার করে থাকেন তখন তাকে ওয়েব ব্রাউজার বলে। ব্রাউজার শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে কোনো কিছু যে ইন্টারনেটের অজস্র ওয়েব সার্ভার থেকে সহজে যে কোনো তথ্য আমরা খুঁজে বের করতে পারি। সার্চ ইঞ্জিন হলো এমন একটি টুল যা সমস্ত ইন্টারনেটে বিস্তৃত ওয়েবসাইটগুলো আয়ত্তের মধ্যে রাখে। এবং বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল, পিপিলিকা। বাংলাদেশের একমাত্র নিজস্ব নির্মিত যে সার্চ ইঞ্জিন সেটা হলো পিপিলিকা। গুগল, ইয়াহু, বিং, আস্ক, আমাজন, ইয়ান্ডেক্স, ডাকডাকগো এগুলো হলো জনপ্রিয় সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনের জনক হলেন অ্যালান এমটাজ। আর ডব্লিউ এর জনক হলেন টিম বার্নার্স-লি, বা আমাদের HTML এর জনক ও টিম বার্নার্স-লি। সার্চ ইঞ্জিনে পর আমরা ডাউনলোড যে শব্দ বা ডাউনলোড, আপলোড এই শব্দগুলো আমরা পাই। তো ডাউনলোড কি? যখন আমরা কোনো ইন্টারনেট সার্ভার থেকে অর্থাৎ ওয়েবসাইট থেকে কোনো ফাইল বা কোনো গান বা কোনো ধরনের ডকুমেন্টস যখন কম্পিউটারের সাহায্যে বা মোবাইল ফোনের সাহায্যে আমরা নিতে পারি তখন তাকে ডাউনলোড বলে। আর আপলোড হলো যখন আমরা কোনো কিছু, এটা ফেসবুকের ক্ষেত্রে আমরা বেশিরভাগ করে থাকি, যখন আমাদের কোনো ছবি বা কোনো ডকুমেন্টস বা কোনো কিছু লেখা যখন আমরা প্রয়োজন মনে করে আমরা তা ফেসবুকে পাঠিয়ে দেই বা মেসেজ আমরা দিই, সেটাই হলো আমাদের আপলোড। ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিংয়ের পার্থক্য আলোচনা করার পূর্বে আমরা ডোমেইন নেম কাকে বলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি। এবং আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে আগেই আমরা ডোমেইন নেম নিয়ে আলোচনা করেছি যে আইপি অ্যাড্রেসের নাম্বার দ্বারা লিখিত বা আইপি অ্যাড্রেসে যখন কোনো সংখ্যার দ্বারা কোনো কিছু বা ইংরেজি অক্ষরের দ্বারা কোনো কিছু নাম লেখা হয় তখন তাকে ডোমেইন নেম বলে। এই ডোমেইন নেমের যে ওয়েবসাইটের যে ঠিকানা আমরা এখানে লিখতেছি যে http://www.bianibajar.gov.bd। এই ডোমেইনকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। ডোমেইন নেমকে একটা হলো টপ লেভেল জেনেরিক টপ লেভেল ডোমেইন, আর একটা হলো কান্ট্রি ডোমেইন। টপ লেভেল কান্ট্রি ডোমেইনে এই যে আমরা .bd, এই বিডি হলো কান্ট্রি ডোমেইন। আর গভ যে ডোমেইন সেটাকে আমরা জেনেরিক টপ লেভেল ডোমেইন বলতেছি। এই জেনেরিক টপ লেভেল ডোমেইন আমরা এখানে অর্থাৎ গভর্নমেন্ট .gov, তারপরে আমরা org.edu.
INT ইন্টারন্যাশনাল ডট মেল মিলিটারি, এগুলো হলো জেনেরিক টপ লেভেল ডোমেন। গভর্নমেন্ট, তারপরে আমরা .com, ORG দ্বারা অর্গানাইজেশন, সংগঠন, এডুকেশন, ইন্টারন্যাশনাল, মিলিটারি, কমার্শিয়াল, এগুলো আমরা বুঝি তাকে, এগুলোকে জেনারিক টপ লেভেল ডোমেন। আর কান্ট্রি ডোমেন, এই যে আমাদের ওয়েবসাইটের যে ঠিকানা দিলাম www.gov.bd, তাহলে এই .bd যেটা, সেটা হলো টপ লেভেল কান্ট্রি ডোমেন, টপ লেভেল কান্ট্রি ডোমেন। এই টপ লেভেল কান্ট্রি ডোমেন .bd দ্বারা আমরা বাংলাদেশকে বুঝিয়ে থাকি। তারপরে .au দ্বারা আমরা অস্ট্রেলিয়া, তারপর .in ইন্ডিয়া, তারপর PK পাকিস্তান, এগুলো হলো টপ লেভেল কান্ট্রি ডোমেইনের উদাহরণ। এখন আমরা ওয়েব হোস্টিং এবং ডোমেইন নেমের মধ্যে পার্থক্য, এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের ডোমেইন নেমিং এবং হোস্টিং নেমের মধ্যে যে পার্থক্য, ওয়েবসাইটের যে স্বতন্ত্র নাম তাকে ডোমেইন নেম বলা হয়, আর হোস্টিং নেম ইন্টারনেটের ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয়। ডোমেইন নেম হবে এক এবং অদ্বিতীয়। একই হোস্টিংয়ের অধীনে অনেকগুলো ডোমেইন থাকতে পারে। ডোমেইন নেমে রেজিস্ট্রেশন করলে বছরে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিতে হয়। হোস্টিং করার জন্য যতটুকু স্পেস প্রয়োজন হবে তার উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করা হয়। ডোমেইন নেম ছাড়া ব্যবহারকারীরা কোনো ওয়েবসাইট ডেটা দেখতে পাবে না, আর ওয়েব হোস্টিং ছাড়া ওয়েবসাইটটি ইন্টারনেটেও দেখা যাবে। ডোমেইন নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কন্ট্রোল প্যানেল এর বিষয় বিবেচনা করতে হয় না। হোস্টিংয়ের ক্ষেত্রে কন্ট্রোল প্যানেলের বিষয় বিবেচনা করতে হয় না। এই হলো আমাদের ডোমেইন নেম এবং হোস্টিং নেমের মধ্যে পার্থক্য। এখন ওয়েবসাইটের কাঠামো বলতে আমরা কি বুঝি? যে বিন্যাস বা পদ্ধতিতে একটি ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় তখন তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। এবং ওয়েবসাইটের কাঠামোকে প্রধানত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো হোম পেজ, একটা হলো মূলধারার পেজ, আর একটা হলো উপধারার পেজ। এবং হোম পেজ বলতে আমরা কী বুঝি? আমরা পূর্বেই আলোচনা করেছি যে কোনো ওয়েবসাইটে ঢুকলে যে পেজটি প্রথম প্রদর্শিত হয় তখন তাকে আমরা হোম পেজ বলি। হোম পেজের মাধ্যমে নিজেদের পরিচয়, লক্ষ্য, উদ্দেশ্য সম্পর্কে ধারণা দেওয়া হয়ে থাকে। আর মূলধারার পেজ অর্থাৎ মেইন সেকশন পেজ যেটা আমরা বলি, হোম পেজে বিভিন্ন মেনু বা অপশনে ক্লিক করে অন্যান্য পেজে যাওয়া যায়। হোম পেজের মেনুগুলোকে বলে মেইন সেকশন, যা ওয়েবসাইটের সাইট ইন্ডেক্স হিসেবে পরিচিত। হোম পেজের লিঙ্ক থেকে মূলধারা পেজগুলো ব্যবহারকারীরা নির্দিষ্ট তথ্যের জন্য ভিজিট করবে। এটি কোনো ধরনের সফটওয়্যারের কিংবা বইয়ের ইন্ডেক্সের মতো। এখন উপধারার পেজ বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট বিষয় সম্পর্কে সকল ধরনের তথ্য উপধারার পেজে সন্নিবেশিত থাকে। মূলধারার পেজের অধীনে একাধিক উপধারার পেজ থাকে। হোম পেজের সাথে এই উপধারার পেজকে সরাসরি লিঙ্ক দেওয়া থাকে। উপধারার পেজ, তারপর মূলধারার পেজ এবং হোম পেজ, এই তিনটির সমন্বয়ে একটি ওয়েবসাইটের কাঠামো নির্ধারিত হচ্ছে। কাঠামোকে আমরা 4টি বৈশিষ্ট্য অনুযায়ী 4টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো যে হায়ারার্কিক্যাল কাঠামো, অর্থাৎ মেনু কাঠামো, একটা হলো নেটওয়ার্ক কাঠামো, একটা হলো লিনিয়ার কাঠামো, আর 4 নম্বরটি হলো কম্বিনেশন বা হাইব্রিড কাঠামো। এখন কথা হলো হায়ারার্কিক্যাল কাঠামো বা মেনু বা হায়ারার্কিক্যাল কাঠামো। হায়ারার্কিক্যাল
হায়ারার্কিক্যাল কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো বলতে আমরা কি বুঝি? হায়ারার্কিক্যাল কাঠামো এটাকে অনেকে আবার ট্রি কাঠামো বলে থাকে। অর্থাৎ একই পদ্ধতিতে ওয়েবসাইটে বিভিন্ন শাখাগুলোকে যখন আলাদা আলাদাভাবে সংযুক্ত করা হয়ে থাকে, আলাদা আলাদাভাবে সংযুক্ত, যেটা আমরা বলছিলাম যে ওয়েবসাইটের যে কাঠামো, হোম পেজ, সাবমেনু পেজ ও অন্যান্য পেজের যে লিঙ্ক থাকে, এতে করে ওয়েবসাইটের ভিজিটরটা সহজেই বুঝতে পারে যে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। এখন যেমন ধরো আমরা যদি চিন্তা করি আমাদের কলেজ, কলেজ, এই কলেজে একটি কলেজ, এই কলেজের যে কাঠামো, ওয়েবসাইটের যে কাঠামোগুলো হবে আমরা এইভাবে দিতে পারি এটাকে, যে সায়েন্স আছে কোনো কলেজে, সায়েন্স, তারপরে হিউম্যানিটিস যেটাকে আমরা আর্টস বলে থাকি, তারপরে আপনার কমার্স বা বিজনেস স্টাডিজ, এই যে অর্থাৎ বিভিন্ন সংখ্যা আলাদাভাবে সংযুক্ত। এবং আর্টস সায়েন্সের যে বিষয়গুলো, সায়েন্সের বিষয়ে আমরা পেয়ে থাকি ম্যাথ আছে আমাদের, ম্যাথ, তারপরে বায়োলজি, তারপর আমাদের কেমিস্ট্রি, হিউম্যানিটিজের ক্ষেত্রে আমাদের সিভিক্স, লজিক, তারপর আমরা ইকোনমিক্স, তারপর আমরা যদি বিজনেস স্টাডিজের ক্ষেত্রে ধরি তাহলে অ্যাকাউন্টিং, ডাবল সি দিয়ে দিলাম সংক্ষেপে, তারপর ম্যানেজমেন্ট, তারপর আমরা ব্যাংকিং, বিমা, ওয়েবসাইটে যেমন স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই ওয়েবসাইটটি অর্থাৎ হায়ারার্কিক্যাল বা মেনু কাঠামো ওয়েবসাইটটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আমরা যাব যে নেটওয়ার্ক কাঠামো। নেটওয়ার্ক কাঠামো বলতে আমরা কি বুঝি? নেটওয়ার্ক কাঠামো যে ধরনের ওয়েবসাইটের কাঠামোগুলো সবগুলো পেজেরই একে অপরের সাথে লিঙ্ক থাকে, তাকে আমরা নেটওয়ার্ক কাঠামো বলে থাকি। এতে একটি মেইন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজে যেমন লিঙ্ক থাকে, ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও মেইন পেজের লিঙ্ক থাকে। নেটওয়ার্ক কাঠামোর যে পদ্ধতি, আমরা ধরে নিই এই একটা কাঠামো, ওটা আমার মেইন পেজ, এই মধ্যখানে যেটা দিলাম বা আমরা আর একটা দিলাম, এইভাবে একটার সাথে আর একটা, প্রত্যেকটা একটা পেজ, এই পেজগুলোর সাথে অপরাপর সব পেজের লিঙ্ক থাকবে এবং একটা পেজ হবে আমাদের মেইন পেজ। এইটার সাথে এটা থাকলো, এইভাবে অ্যারো চিহ্ন দেওয়া থাকবে, এটার সাথে এটার সাথে এটার সাথে এইরকম হবে। অর্থাৎ প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের লিঙ্ক দেওয়া থাকবে। ফার্স্ট পেজের সাথে সর্বশেষ লাস্ট পেজ, এইভাবে লিঙ্ক দেওয়া থাকবে। ইচ্ছা করলেই ইউজার সব পেজের সাথে সে কী করতে পারবে? তার ডকুমেন্ট আদান প্রদান করতে পারবে। এটা হলো আমাদের নেটওয়ার্ক কাঠামো। এবং অপেক্ষাকৃত পেজটি সবচেয়ে বড় ফ্রেমের মতোই এটাকে দেখায়। আমরা এইভাবে দিয়ে দিলাম, বেশি তোমরা বুঝে নিও। লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো
লিনিয়ার কাঠামো বলতে আমরা কি বুঝি? এই লিনিয়ার কাঠামো কোনো ওয়েবসাইটের পেজগুলোকে যখন ক্রমানুসারে অর্থাৎ একের পর এক অর্থাৎ স্ট্রাকচার বা কাঠামোকে লিনিয়ার স্ট্রাকচার কাঠামো বলা হয়। অর্থাৎ একের পর এক আসবে, অর্থাৎ নেক্সট, তারপর প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট, এই রকম থাকে। এগুলোকে আমরা লিনিয়ার কাঠামো বলে থাকি। আমাদের মেইন পেজ, পরবর্তী পেজ, তিনটেই আমরা দিই এইরকম। শিক্ষার্থীরা অর্থাৎ সাব পেজ একটার সাথে এগুলাকে আমরা লিনিয়ার কাঠামো বলি। এখন হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বলতে যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে কম্বিনেশন বা মিক্স স্ট্রাকচার বলা হয়। একাধিক স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইটের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় তেমনি ভিজিটরদের জন্য ভিজিট করাও সহজ হয়। কাজেই একাধিক ওয়েবসাইটের যে স্ট্রাকচার, এই একাধিক স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে চিত্রটা সেটা হায়ারার্কিক্যাল কাঠামো এবং লিনিয়ার পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেও করা যায়। যেমন হোম পেজ, আমরা একটা হোম পেজ নিলাম, এটা আমাদের হোম। তারপর আমরা যদি ধরে নেই আরেকটা তারপর এইভাবে এটা ধরলাম এ, এটা ধরলাম বি, অনেকটা নিয়ে নেই, এটাকে আমরা সি, এই পেজটাকে আমরা ডি এবং এই পেজটাকে আমরা ই। এরপর আমরা এরো চিহ্ন দিয়ে আমরা এটাকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা হলো আমাদের হাইব্রিড বা কম্বিনেশন কাঠামোর ওয়েব পেজ তৈরির যে পেজ কাঠামো যেটা, এটা আমরা দেখিয়ে দিলাম। এই একটি মাত্র কৌশল ব্যবহার করে কখনো একটি ওয়েবসাইট তৈরি করা হয় না, বরং একাধিক কৌশলের সমন্বয়ে একটি ওয়েবসাইট ডিজাইন করা হয়। আর এই একাধিক ওয়েবসাইটের ক্ষেত্রে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো হায়ারার্কিক্যাল এবং লিনিয়ার পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে ওয়েব প্রেজেন্টেশন ডিজাইন করা অনেক সহজ এবং সুন্দর হয় এবং গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এটা খুবই কার্যকর।
কাজেই আমরা উপরে যে আমরা যে পূর্ববর্তীতে যে মেনু ওয়েবসাইটের যে কাঠামো প্রকারভেদ আলোচনা করলাম, মেনু বা হায়ারার্কিক্যাল কাঠামো, তারপর নেটওয়ার্ক কাঠামো, লিনিয়ার কাঠামো এবং হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামো। শিক্ষার্থীরা এই কাঠামো থেকে প্রতি পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন এসে থাকে। কাজেই তোমরা বিশেষ করে এই চিত্রগুলো খুব মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। এটা সৃজনশীল প্রশ্নের জন্য খুবই খুবই প্রয়োজনীয় একটা টপিকস, যে ওয়েবসাইটের কাঠামো। সর্বশেষ যে টপিক যেটা, সেটা হলো ওয়েব পোর্টাল। এই ওয়েব পোর্টাল বলতে আমরা কি বুঝি? একটি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট ও সার্ভিস বা সেবার সংগ্রহ যা ব্যবহারকারীদের তথ্য জানার জন্য সহজে উপস্থাপন করে। ওয়েবসাইটের যে কোনো একটি সার্ভিস ওয়েব পোর্টালের অংশ হতে পারে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ওয়েব পোর্টাল www.bangladesh.gov.bd, যেটাকে আমরা সহজে ভাষায় যেটা বুঝে থাকি যে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, এটি হলো বাংলাদেশের ওয়েব পোর্টাল। এখন শিক্ষার্থীরা আজকে আগামী যে টপিক যেটা, সেটা আমরা HTML ট্যাগ, অ্যাট্রিবিউট এবং HTML কোডের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের কাছে আমি উপস্থাপন করেছি, সেই বিষয়গুলো অনেক ধরনের জড়তা থাকতে পারে, কারণ এটি ফার্স্ট এবং লকডাউনের কারণে অনেক বাধ্যবাধকতা আছে। পারিবারিক কারণে আমরা অনেক সময় এগুলা ভিডিও ক্লিপস করতে সমস্যাও হয়ে থাকে, অনেকে ঝামেলার মধ্যে আছি। কিন্তু এরপরেও তোমরা এখান থেকে আশা করি কিছু হলে অন্তত উপকৃত হবে, এবং আগামীতে স্পেশালি ভালো দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তবে আমরা ফিডব্যাক নেওয়ার জন্য তোমাদের আবারও বলতেছি যে আমরা যে ওয়েব পেজ কি, 1 মার্কের অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, ওয়েবসাইট কি, ওয়েবসাইটের সুবিধা অসুবিধা, হোম পেজ, IIS বা আমরা URL এর পূর্ণরূপ, এইগুলো, তারপরে আইপি অ্যাড্রেস, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের পূর্ণরূপ, HTML এর পূর্ণরূপ, HTTP এর পূর্ণরূপ, ডোমেন নেম কি, ডোমেন নেম এবং হোস্টিং নেমের মধ্যে পার্থক্য, সার্চ ইঞ্জিন, ওয়েব পোর্টাল কি, ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ এবং ওয়েবসাইটের যে প্রকারভেদ যেটা আমরা আলোচনা করেছি, যে হায়ারার্কিক্যাল কাঠামো, লিনিয়ার কাঠামো, হাইব্রিড কাঠামো, নেটওয়ার্ক কাঠামো, এটা সৃজনশীল প্রশ্ন হিসেবে খুবই খুবই ইম্পর্টেন্ট। আর ওয়েবসাইটের কাঠামোর যে মূলত যে 3টি, হোম পেজ, মূলধারা পেজ, এটাও সৃজনশীল হিসেবে তোমাদের আসে। তারপর ওয়েবসাইটের পার্থক্য, অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইট এবং স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য, এটা 2 মার্কের জন্য আসতে পারে, আবার সৃজনশীলও আসতে পারে। এছাড়াও লোকাল ওয়েব পেজ কি, রিমোট ওয়েব পেজ কি, এটা 2 মার্কের জন্য আসে। আর আমরা যে ডোমেইন নেমে কান্ট্রি ডোমেইন এবং জেনেরিক ডোমেইন, এগুলা অবজেক্টিভ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের জন্য আসে। কাজেই এগুলো তোমরা খুবই খুবই মনোযোগ সহকারে অবশ্যই পড়বে। এছাড়াও আমরা বিভিন্ন URL, যেমন আমরা www.biyanibazar.gov.bd দিয়ে আমরা একটা ডোমেইন নেম এটা বোঝানোর চেষ্টা করেছিলাম। এই টপিকসটাও সৃজনশীল হিসেবে তোমাদের আসতে পারে। একটা পেজ দেওয়া আছে তোমাদের মোবাইলের এইতে, যে বা biprojit.com.bd, এই ধরনের একটি দিয়ে দেওয়া আছে। এটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর আগামীতে যাতে তোমরা আর স্পেশালি কোনো কিছু পেয়ে থাকো, এর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। অবশ্যই তোমরা ভালো থাকো এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করো। খুদা হাফেজ।